যখন এরিয়ার কত দ্বারা আলোচনা করছে মনে আছে? গত ক্লাসে করছিলেন কত ধারা এরিয়ার? কে বলতে পারবে? 85 এ থেকে 85 জি পর্যন্ত এডিআর। এডিআর যদি সফল হয় মামলা ওখানেই শেষ। যদি সফল না হয় তাহলে আবার কোথায় আসবে? আবার যেই আদালতে মামলাটা দায়ের হয়েছিল সেখানে ফেরত আসবে। সেখানে ফেরত আসার পরে বিতর্কের বিষয়, আসল বিবাদের বিষয়টা নির্ণয় করার জন্য পক্ষদেরকে আদালত এক্সামিন করবে। কত কত আদেশ? এক্সামিনেশন অফ দ্য পার্টিস বাই দ্য কোর্ট। কত আদেশ? কি মনে নাই? বলেন। কি মনে নাই? বাংলা বলবো, আদালত কর্তৃক পক্ষদের পরীক্ষা। কত আদেশ? হুম? আপনারা পড়েন না কেন প্রত্যেক দিনের? এগুলো ভালো লাগছে। মূল কথা হচ্ছে আপনারা বাসায় গিয়ে পড়েন না, সকালে এসে এখন শুরু করেছি। যারা পারে আগে আসছে, আগে এসে শুরু করে, আর যারা পারে না তারা এই অবস্থায় চলে। আপনি সাথে সাথে না পড়তে পারেন তাহলে তো ভুলে যাবেন না। যখন আপনি পড়বেন কোন আশায় আছেন, পরীক্ষার আগে পড়বেন, তখন আপনি বুঝবেন। বদনামটা তো হবে এখানকার। ওখানে গেছিলাম, কাজ হয়নি। কাজ হলি কেমনি? 1 মাসের ওষুধের কোর্স যদি আপনি ধারাবাহিক না খাইয়া শেষ দিনে 30টা একসাথে খেয়ে ফেলেছেন, পারতেছেন না কেন? বই খুলে বের করেন তো দেখি, বই খুলে বলতে পারেন কিনা। হ্যাঁ, কি 18? 18 হলো হিয়ারিং অফ দ্য স্টুডেন্ট, এক্সামিনেশন অফ পার্টি। হিয়ারিং আর হচ্ছে কি, এক্সামিনেশন অফ দ্য পার্টিজ বাই দ্য কোর্ট এট দ্য ফার্স্ট হিয়ারিং। প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি। হয় নাই? পারতেছেন না, পড়েনি। ওটা 10 আদেশ। 10 আদেশ। 10 আদেশে যদি পক্ষদেরকে পরীক্ষা করে আদালত দেখে যে পক্ষদের মধ্যে ডিসপিউট আছে, এক পক্ষ একটা দাবি করে আর এক পক্ষ একটা অস্বীকার করে, তাহলে 14 অনুযায়ী ইস্যু গঠন হবে। আর যদি দেখে যে পক্ষদের মধ্যে কোনো বিদ্যমান বিষয় নাই, কোনো ইস্যু নাই, তাহলে 15 অনুযায়ী মামলাটা প্রথম শুনানিতে কি হয়ে যাবে? নিষ্পত্তি হয়ে যাবে। বুঝতে পারেন না? মূলত মানে না পারলে বুঝবেন কেমনি? আগামী কিভাবে আমি? তাহলে আমি আমার মতো করে আলোচনা করে যাই। যা পারেন পারলেন, না পারলেন না পারলেন, একদিনে দেখবেন যে অনেকখানি চলে যাবে। কিন্তু বুঝে বুঝে আলোচনা করবো, আপনি পড়বেন না, বই দেখেও বলতে পারতেছেন না। আচ্ছা, তাহলে 10-এ এক্সামিন করলাম, যদি ইস্যু থাকে তাহলে কততে ইস্যু গঠন হবে? 14-তে। ইস্যু না থাকলে আমরা নিষ্পত্তি কততে? 15-তে। এখন যদি ইস্যু থাকে তাহলে আমাকে কোথায় দিতে হবে? সাক্ষ্য গ্রহণে দিতে হবে নাকি? রেকর্ডিং অফ এভিডেন্স। রেকর্ডিং অফ এভিডেন্সটা কততে? এটি হলো 18-তে। যে সাক্ষ্য গ্রহণটা কিভাবে করবে, কে সাক্ষ্য গ্রহণ শুরু করবে, কথা বোঝা যায় না? যায় না? আর 16টা পড়ছি আমরা এই কারণে যে সাক্ষ্য গ্রহণ শুরুর পূর্বে যদি কোনো পক্ষ মনে করে যে আমাকে সাক্ষীদেরকে আনার জন্য আদালতের সমন লাগবে, এ তোমরা পরীক্ষা দিচ্ছে না, আমরা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। খুবই খারাপ, বলতেছি হতাশ হয়ে পড়বে একবারে। একজনও পাস করার মতো নাই এখন পর্যন্ত। এরা পড়ে না।
এরপরে এই যে তুমি ক্লাস দাও, 7টার ক্লাস, কয়টা বাজে দেখো, আমরা 7টা 20-এ 24-এ শুরু করছি। যদি এরকমই 1 ঘন্টা পরে চলে যাও, 6টায় দিয়ে দাও, 6:30টায় দিয়ে দাও, আসবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, এরপরে আমার এগুলো হয় না। আচ্ছা, তাহলে আবার খেয়াল করেন, এক্সামিনেশনটা কেন কোন উদ্দেশ্যে করা হয়? 10-এ, আদেশ 10-এ কোন উদ্দেশ্যে এক্সামিন করা হয়? বল। বিবেচ্য বিষয়, পক্ষদের মধ্যে বিতর্কের বিষয়টা আসল কি বিষয় নিয়ে পক্ষদের মধ্যে বিতর্ক, এইটা নির্ণয় করার জন্য পক্ষদেরকে কি করা হয়? পরীক্ষা করা হয়। এই পরীক্ষার পরে যদি পক্ষদের মধ্যে যদি দেখে যে ইস্যু আছে, যে ইস্যু কখন গঠন হয় মনে আছে? ইস্যু কখন গঠন হয়? ইস্যু গঠন হয় কখন? বসে বসে বলুন, কখন? উভয় পক্ষ তো দাবি করবে না, এক পক্ষ দাবি করবে আর এক পক্ষ অস্বীকার করে। এই কথাটা বলতে পারতেছেন না। ইস্যু গঠন হয়, এক পক্ষ দাবি করবে আর এক পক্ষ কি করবে? অস্বীকার করবে, সেখানেই তো একটা ইস্যু গঠন হবে। ইস্যু গঠন হইলে আমাকে সাক্ষ্য নিতে হবে কিসের আলোকে? ইস্যুর আলোকে। আর যদি ইস্যু গঠন না হয় তাহলে 15-তে মামলা কি হয়ে যাবে? নিষ্পত্তি হয়ে যাবে নাকি? আচ্ছা, এখন আসেন 18, হিয়ারিং অফ দ্য স্যুট এন্ড এক্সামিনেশন অফ উইটনেস, পক্ষ থেকে পরীক্ষা। হিয়ারিং অফ দ্য স্যুট মানে হিয়ারিং অফ দ্য স্যুট মামলা শুনানি বলতেই এখানে বুঝাচ্ছে যে সাক্ষ্য গ্রহণকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? সাক্ষ্য গ্রহণকে বোঝানো হচ্ছে। এই সাক্ষ্য গ্রহণের বিষয়টা হচ্ছে আপনার সিএসসি পড়া হচ্ছে, করতেছেন। সিএসসিতে কে সাক্ষী দেয় আগে বলেন তো? প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, এগুলো ভিতরে না বুঝলে ফ্যান অফ করে তো বলেন। সিআরপিসিতে ফৌজদারি বিচার ব্যবস্থায় সিস্টেমটা কি? সাক্ষ্য গ্রহণের সিস্টেমটা কি? ওইভাবে বিষয়টা আগে, সাক্ষ্যটা হয় কিসের আলাদা? চার্জ, চার্জ গঠন হবে, খেয়াল করেন। চার্জ গঠনের পরে আসামিকে চার্জটা পরে শুনানো হয়, সে তার বিরুদ্ধে আনিত অভিযোগের দোষ স্বীকার করে কি না। এই তো, যদি স্বীকার করে, এটি কি একমাত্র হয়? স্বীকার করলে শাস্তি হবে? তাহলে কি স্বীকার করলে প্রমাণ কি? হ্যাঁ, স্বীকার স্বীকার করলে কি হবে বলেন? দোষ স্বীকার করছে, তারপর কি হবে? গিল্টি প্লি তো দোষ স্বীকার, তারপর কি? না, দোষ স্বীকার করলে সাজা দেওয়া যাবে না। এই সিস্টেমটাকে বুঝতে হবে। দোষ স্বীকার করলে সাজা দেওয়া যাবে না। দোষ স্বীকারের পরে তাকে একটা কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, যে কেন তোমাকে এই দোষ স্বীকারের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না। আমরা পেনাল কোড করেছি না? পেনাল কোডে জেনারেল এক্সেপশন আছে কিনা, প্রাইভেট ডিফেন্স আছে কিনা? এখন আপনাদের অভিযোগ হলো যে আপনি তারে ঘুষি মেরে দাঁত ফলাই দিচ্ছেন, কথা বোঝা গেছে? ঘুষি মেরে দাঁত ফলাই দিচ্ছেন, তার গঠন করা হলো, আপনি বললেন হ্যাঁ আপনি স্বীকার করুন। এর ভিতরে তো কারণ থাকতে পারে, কি কারণ? আপনি আত্মরক্ষার জন্য তাকে ঘুষি মারছেন, তাহলে কি দোষ স্বীকারের ভিত্তিতেই সাজা দেওয়া যাবে? যাবে না। বলা হয় যে কেন, তাকে কি দিতে হবে? কারণ দর্শনের সুযোগ দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি সে বলে যে আমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ দর্শাইতে চান, কেন এই কাজটা করছিস, সেই ক্ষেত্রে রাইট টু বিগিন হচ্ছে আসামি। সেক্ষেত্রে সাক্ষীটা শুরু করবে কি? কথা কি বোঝা যায় না? কঠিন লাগে। হ্যাঁ, কারণ কি, উনি যে তারা ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে, এইটুকু প্রমাণ করার দায়িত্ব ছিল কার? প্রসিকিউশনের। প্রসিকিউশনের পার্টটুকু সে দোষ স্বীকারের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে। তার তো আর দরকার নাই, কারণ সে 10 জন 20 জন সাক্ষী দিয়া
শেষ পর্যন্ত এটাই প্রমাণ করতো যে এই ব্যক্তি আমাকে ঘুষি মেরে কি করছে, দাঁত তুলে দিয়েছে। সে একবার কি বলে গেছে, হ্যাঁ আমি দাঁত তুলে দিয়েছি। কেন দাঁত তুলে দিয়েছে? এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, এটা আমাদের ইসলামেও আছে, বুঝতে পারছেন? এই যে বলে যে ইসলামিক শাসন, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে গেলে আমাদের বর্তমান বিচার ব্যবস্থা এমন পরিবর্তন করার দরকার নাই। বুঝতে পারছি কথাটা? আমূল পরিবর্তন না, মানে লাইনে লাইনে চেঞ্জ হওয়ার বিষয়টা এরকম না। কিছু কিছু জায়গায় আপনার পরিবর্তন আনতে হবে, যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। কিছু কিছু আছে যেখানে ইসলাম মৌন, মনে তো বুঝেন, সাইলেন্ট। সেক্ষেত্রে দেখতে হবে ফিলোসফিটা ইসলামের বিরুদ্ধে তাই কিনা। এই যে আত্মপক্ষ সমর্থনের বিষয়টা, এইটা কিন্তু ঠিক আছে, আমি বুঝতে পারছি। কে কে বুঝেন না একটু বলেন, আপনি বুঝেন কি বুঝছেন? হ্যাঁ, কখন? যদি সে দোষ স্বীকার করে, যদি তাকে কারণ দর্শিতে হবে যে কেন তোমাকে দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়া হবে না। সে যদি বলে যে না আমি কোনো কারণ দর্শিতে চাই না, দেন সাজা, তাহলে আর তার সাক্ষীরও দরকার নাই। সে যদি কোনো বক্তব্য দিতে চায় যে এই কারণে আমাকে সাজা দেওয়া যাবে না, অথবা এই কারণে আমাকে কম শাস্তি দিতে হবে, বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ, পেনাল কোডটা ভালোভাবে পড়বেন, দেখবেন যে 300 ধারার 5টা এক্সেপশন আছে। কয়টা? 5টি। এর আমি কিন্তু পেনাল কোড পড়াই দিছি। 300 ধারায় কয়টা আছে? 5টা এক্সেপশন আছে, যেটা মার্ডার থেকে মানে কালপাবল হোমিসাইডে চলে যায়, নট অ্যামাউন্টিং টু মার্ডার। মানে আপনি একজনকে খুন করবেন, মানে মেরে ফেলবেন, খুন বললে তো মার্ডার হয়ে যাবে। আপনি একজনকে হত্যা করবেন, হত্যা করলে শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। এইটার এক্সেপশন হয় কখন? যদি এটা মানে কালপাবল হোমিসাইড হয়, নট অ্যামাউন্টিং টু মার্ডার, তখন আর মৃত্যুদণ্ড না। তাহলে এই যে মৃত্যুদণ্ড না, তখন আপনি তো তাকে মেরেই ফেলছেন। তাহলে এই জিনিসটাকে 5টা ব্যতিক্রম আছে। তাহলে ওই যে 5টা ব্যতিক্রম কে দাবি করবে? আসামি দাবি করবে না রাষ্ট্রপক্ষ দাবি করবে? আসামি দাবি করবে। রাষ্ট্রপক্ষ তো চাইবে তারা একবার ডাইরেক্ট, মানে যেহেতু মেরেছে তাকে আর কোনো মার্সি করবে না, রাষ্ট্রপক্ষ চাইবে তাকে মার্ডারের শাস্তি দিতে। সে না প্রমাণ করার চেষ্টা করবে যে এটা মার্ডার না, এটা কি হয়েছিল। এরপরে পেনাল কোডে আছে, দেখবেন পেনাল কোড আছে কারো কাছে? হ্যাঁ, আচ্ছা। 325 ধারা, 325 ধারা, 323, 324, 325 আর 326, এই ধারার শাস্তিগুলো কি বলেন তো? ওইখানে একটা সেকশনের ব্যতিক্রম আছে, এটা কি জানেন? একটা সেকশনের ব্যতিক্রম আছে, কথা বুঝতে পারেন না কেন? দেখবেন আপনি 325 ধারা যখন পড়বেন, তখন বলা বলা আছে এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড ও। 325 ধারা কত ধারা আছে? 325 ধারা আছে, বুঝে নাই? 325 ধারাটা পড়েন, 335 ধারা বলে কাছে কিনা শুরুতেই 325 ধারার মধ্যেই 335 ধারা লেখা আছে কিনা, আছে। আবার দেখেন 323, 324 পড়েন, ওইখানে 334 ধারা উল্লেখ আছে কিনা, আছে। তার মানে কি? মানে বুঝেন কি কি বলছি কি, 34 ধারা, 334 ধারা ব্যতিক্রম সাপেক্ষে। যদি কেউ কাউকে আঘাত করে, ইচ্ছাকৃত মানে আঘাত করে, তাহলে এক জায়গায় শাস্তি বলছে 1 বছর, আর এক জায়গায় 324 বলছে কত, 3 বছর। 334 ধারা ব্যতিক্রম সাপেক্ষে। 334 ধারা ব্যতিক্রম কি? তাদের প্রভোকেশন। যদি কেউ প্রভোকেশন করে, এখন এই যে দেখেন, আবারও এই যে ঘুষি মেরে দাঁত ফলানোর কথা, যে এর পূর্বে সে আমাকে মৌলবাদ বলে গালি দিয়েছে, আমাকে কি বলছে, মৌলবাদ বলে গালি দিয়েছে, আমাকে উত্তেজিত করছে, যার কারণে আমি, অথবা আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করতেছে,
এই জন্য আমি এটা সহ্য করতে পারিনি। দ্যাট ইজ সাডেন প্রভোকেশন। তাহলে ঘুষি মারা ঠিক আছে, তাহলে ওই ব্যাপারটা আমার দায়িত্ব কার? এবার বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে রাইট টু বিগিন হচ্ছে কার? আসামি। যদি আসামি দোষ স্বীকার না করে তাহলে সব থেকে শুরু করবে প্রসিকিউশন। বুঝতে পারছি একেবারে নাই দুঃখজনক। আপনারা দাওয়ালি সমস্যা তো আপনাদের মতো এরকম মানে মানে কি বলে পড়াশোনা না করা, একবারেই পড়াশোনা করেনি দু একজন মানে বাদে। 30টা ট্যাবলেট পরীক্ষার আগে তো খেয়ে যেতে পারবেন না। হয় ভালোভাবে আসেন, না হলে বাসা পয়সা এই জন্য ফার্মেসি আছে, আর কার কি আছে। এখন আসি তাহলে সিভিলের অ্যাক্টিভিটি কিন্তু এই কথাটা বললাম। কম্পারেটিভলি দুইটা কোর্স, দুইটা পড়া হলে তখন বুঝতে পারবেন। আবার বলি, নর্মাল কথা হচ্ছে রাইট টু বিগিন হচ্ছে ক্রিমিনাল মামলা প্রসিকিউশনের অভিযোগকারী, আর সিভিল মামলা তাহলে কার? বাদী। বুঝতে পারছেন? ঘটনা একই রকম। ক্রিমিনাল মামলায় দিলে ক্রিমিনাল মামলায় আসামি কখন হইতে পারে? যদি আসামি দোষ স্বীকার করে। দোষ স্বীকার করে কি করে? সে বলে যে আমাকে কি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কেন দেওয়া যাবে না? এই গ্রাউন্ডে সে প্রমাণ করলেই মামলা শেষ। এখানে সিভিলেও রাইট টু বিগিন তার বাদী, এক্সেপশনাল গ্রাউন্ডে বিবাদী। কখন? যদি বিবাদী বাদীর দাবিকে স্বীকার করে, কাউন্টার ক্লেম করে। অর্ডার এক্ট করছি না আমরা, অর্ডার এক্ট করছি কিনা। এখন ধরেন বা সেট অফের দাবি করে, কটা জিনিস? দুইটা। একটা টাকার মামলায় এই পড়াইতেছি ডাক্তার সাহেব বাড়িতে, কোথায় ফার্মেসি কোন জায়গায়? হ্যাঁ, হেমায়তপুরে। মৌলভীর কোথায়? সফিপুর, জেন্দাহাট, পেদারহাট আছে না একটা, পেদারহাট কোন জায়গায়? বুঝলি না? কোথায় আছে বলেন তো? এখন আছে কোথায়? রাইট টু বিগিন অর্ডার ইস্যু। একটা টাকার মামলায় আমি আপনার কাছে আপনার বিরুদ্ধে মামলা করলাম 10 লক্ষ টাকাতে, পাই। আপনি জবাব দিয়ে বললেন আমিও তার কাছে 5 লাখ পাই, আমিও 5 লাখ পাই। এর দ্বারা কি বোঝায়? না, এটা সেট অফ, সেট অফ সমন্বয় করতেছি। তার মানে কি আপনার দাবিটাকে আমি কি করতেছি? স্বীকার করতেছি। স্বীকার করে আমি বুঝতে চাই যে আমার কিছু পরিশোধ আছে। বুঝতে পারছি? তাহলে এখন আমি সেট আপটা মানি না, বাদী কি করে না সেট আপটা মানতে চাই না। সে বলতে চায় যে আমাকে কোনো পরিশোধ করে নাই। আপনি কিন্তু আমার দাবিটাকে কি করে দিচ্ছেন? স্বীকার করে সেট আপটাকে সমন্বয় করতে দিচ্ছেন না, যে আমার 5 লাখ পরিশোধ আছে, তাহলে ডিগ্রি দিলে কত টাকা দেন? বাকি 5 লাখের দেন। এবার বুঝছেন? এই ক্ষেত্রে রাইট টু বিগিন টাকা বিবাদী। আমি বুঝতে পারছি না, পারিনি। আবার বলি, নর্মালি রাইট টু বিগিনটা প্লেন্টিভ, প্লেন্টিভের এক্সেপশনাল সার্কামস্টেন্স যখন সে সেট আপ চায়, সমন্বয় করতে চায় বা কাউন্টার ক্লেম দেয়, তখন বিবাদী। বুঝতে পারছেন না? পারেননি? ক্লিয়ার? আর ক্রিমিনালে, ক্রিমিনালও কার? প্রসিকিউশন পক্ষের বা অভিযুক্তের পক্ষের। যদি না আসামি তার দোষ স্বীকার করে। দোষ স্বীকার করলে কি? দোষ স্বীকার করে যদি সে সেলফ ডিফেন্স নেয়, সেলফ ডিফেন্স বলছে যে আমি এই কারণে এই কাজটা করছি, সে চায় যাতে তার শাস্তি না হোক অথবা শাস্তি কম হোক, সেই ক্ষেত্রে রাইট টু বিগিন আসামি। কে কে বুঝে নাই? আপনি বুঝছেন নাকি বুঝেন নাই? বাড়ি করি চালাচ্ছি কি করে? ক্লাসে তো সেইভাবে ধরে কি করেন? ইন্স্যুরেন্স? হ্যাঁ, আগে কোথায়? কোন সাবজেক্ট? এবারে বই বের করেন।